এটা হলো গিগাবাইটের 410 মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের প্রবলেমটা যখন আমরা সুইচ করব তখন অন হবে, অন হওয়ার পরে আবার অফ হবে, অন হবে। এটা ছিল এই মাদারবোর্ডটার প্রবলেম। এখানে মাদারবোর্ডের মডেল দেওয়া আছে S410M HV3। আর এখন যদি আমি মাদারবোর্ডের অবস্থাটা দেখি, আপনারা মডেল দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম ডিসপ্লে রানিং অবস্থাতে আছে। তো মাদারবোর্ড এই যে অন অফ প্রবলেমটা যেটা হয়, এটা কেন হয় সেই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো আজকে। তো এখানে আমরা ওপেন করে রাখছি মাদারবোর্ডের বোর্ড ভিউ এবং সেই সাথে ওপেন করা আছে মাদারবোর্ডের ডায়াগ্রাম। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে এটা আসলে কেন অন অফ হয়। তো সেক্ষেত্রে আগে আমি ফার্স্টে মাদারবোর্ডটাকে অফ করে নিই, কারণ হচ্ছে আমার এখানে যেহেতু সিপিউর লকটা নাই, সিপিউটা হিট হয়ে যাবে। এখানে প্রসেসরটা আছে i5 10 জেনারেশন প্রসেসর এবং দুইটা র্যাম আছে। এই দুইটা র্যাম এবং প্রসেসর সহ এটা হচ্ছে আমাদের কাছে পাঠাইছিল এই মাদারবোর্ডটা বাগেরহাট থেকে, এবং এটা 15 তারিখে বুকিং হয়েছিল, যদিও আমাদের কাছে অনেক লেটে আসছে। ইমতিয়াজ ভাই বাগেরহাট থেকে আমাদের কাছে এই মাদারবোর্ডটা পাঠাইছিল অন অফ প্রবলেমে। এখন মাদারবোর্ড যদি আমি সুইচ করি বারবারই কিন্তু অন হবে। আমি আরেকবার দেখাই দিই আপনাদেরকে যে মাদারবোর্ডটা অন হচ্ছে কিনা নাকি অন অফ হচ্ছে। তো আসলে কি হয়, মাদারবোর্ডগুলোর সমস্যাটা কি হয় সেটা আমরা দেখব। আর এখান থেকে যে ডিবাগ কার্ড যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো যে মাদারবোর্ডটা কোন স্টেটে আছে। আমি একটা একটা করে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। মাদারবোর্ড এখন আর অন অফ প্রবলেম নাই এবং ইমতিয়াজ ভাইয়ের দুইটা র্যামই কিন্তু এখানে দেওয়া আছে। দুইটা র্যাম এই কারণে পাঠাইছে যে আসলে কোনো কারণবশত র্যাম স্লটে কোনো সমস্যা করছে কিনা, সেই জন্য ইমতিয়াজ ভাই দুইটা র্যামই দিছে এবং সাথে প্রসেসরও দিয়ে দিয়েছে। এখন মাদারবোর্ডটা কিন্তু রানিং আছে। তো আসলে মাদারবোর্ডগুলো অন অফ কেন হয় সেই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো। তো সেটার জন্য আমাদেরকে মাদারবোর্ডের সেকশনগুলো জানতে হবে, যেমন মাদারবোর্ডের র্যাম, চিপসেট, সিপিইউ, এই সেকশনগুলোতে যদি কোনো কারণবশত ভোল্টেজ মিসিং হয় তাহলে মাদারবোর্ডটা কিন্তু অন অফ প্রবলেম হতে পারে। বায়োসের প্রবলেম হলেও কিন্তু অন অফ প্রবলেম হতে পারে। এছাড়াও কোনো ডিভাইসের যদি এরর হয় তাও কিন্তু মাদারবোর্ড অন অফ প্রবলেম হতে পারে। এখন এই মাদারবোর্ডের কি প্রবলেম সেটার সাথে আরেকটা মাদারবোর্ড কিন্তু নাও মিলতে পারে। এই যে মাদারবোর্ডের র্যাম স্লট, এখানে যদি কোনো কারণবশত র্যামে ভোল্টেজ না পায় অন অফ প্রবলেম হতে পারে। আবার এই যে সিপিইউর যে এই যে এখানে লেখা আছে DDL1, এগুলো হচ্ছে কয়েল, ঠিক আছে? কোনগুলো? এই যে কয়েল, এই যে কয়েলগুলো হচ্ছে এখানে লেখা আছে DDL1, L1, L2, L3 এরকম করে লেখা থাকে। তো এগুলো হচ্ছে কয়েল। তো এই কয়েলগুলোতে ভোল্টেজ তৈরি হতে হবে। কয়েলে যদি ভোল্টেজের সমস্যা হয় তাহলে হতে পারে। এখানে আছে VCC SA IO, VCC ST PLL, যদি ভোল্টেজ মিসিং হয় হতে পারে। আসলে এটা কোনো নির্দিষ্ট কিন্তু কোনো কারণে হয় না, তবে আমাদেরকে সিকোয়েন্স দেখে দেখে কাজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই ধরনের অন অফ প্রবলেম আমরা খুব সহজে বুঝতে পারবো। তো তারপরেও আমরা এরকম কার্ডও ব্যবহার করতে পারি, কার্ড থেকেও আমরা বুঝতে পারবো। কার্ড না হলেও চলে, কারণ আমরা যদি ভোল্টেজটা আপনি যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে কোন ভোল্টেজটা মিসিং আছে। তো সেক্ষেত্রে আমরা ভোল্টেজগুলো দেখব। আর চিপসেটের ভোল্টেজটা তো হতেই হবে, না হলে মাদারবোর্ডটা অন হবে না। তো আমি এটাকে আবার অফ করে দিচ্ছি, দিয়ে এটার একটা ফ্লো চার্ট আছে, আমি ফ্লো চার্টটা আপনাদেরকে দেখাই দিই। মাদারবোর্ডের কোন জায়গাতে কোন সেকশনে কত ভোল্টেজ লাগবে এর আগেও আমি এটা দেখাইছি। আপনারা এই জিনিসটাকে যদি ফলো করেন তাহলে খুব সহজে এটা বুঝতে পারবেন। যেমন VCC কোর চিপটা, VRM চিপটা কী ভোল্টেজ তৈরি করবে, ভি কোর এবং VCC GT তৈরি করবে। তো ভি কোর VRM চিপ কোনটা বলেন তো? VRM চিপ হচ্ছে এই যে এটা হলো VRM চিপ। এ হলো দুইটা ভোল্টেজ তৈরি করবে, একটা ভি কোর করবে, একটা VCC GT করবে। আরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিয়ে নেবেন বোর্ড ভিউ থেকে আপনি বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় কোন ভোল্টেজটা হবে, পয়েন্টগুলো কী আছে। তো এটা হলো সেই VRM চিপ, এই যে DAE1, এটা হলো VRM চিপ। আর আপনি সেই লোকেশনে যাবেন কি করে? সেই লোকেশনে আপনি যাবেন হচ্ছে এই যে এখানে যে নাম্বারিংটা আছে সেই নাম্বারিংটা এখানে দিয়ে দিবেন, DAE1, এখানে সার্চ দিলে VRM চিপে চলে যাবে। আমরা হচ্ছে মাদারবোর্ডে দেখছি ভি কোরে দুইটা ভোল্টেজ তৈরি করবে VRM চিপ, ভি কোর আর হলো VCC GT। আচ্ছা, পাওয়ার, এখানে লেখা আছে পাওয়ার মানে এই মাদারবোর্ডে পাওয়ার কি লাগবে, মানে কোন পাওয়ার কোন সেকশানে যাবে। VCC 5 ভোল্ট স্ট্যান্ড বাই, এইটা থেকে 5 ভোল্ট ডুয়াল তৈরি হবে এবং এই 5 ভোল্ট ডুয়াল থেকে দেখেন 3 ভোল্ট ডুয়াল, VDDQ মানে র্যাম ভোল্টেজ, 2.5 VB ভোল্টেজ এবং 1.05 মানে PCS এর চিপসেটের যে ভোল্টেজ সেটা তৈরি হবে এবং এইটা একটা মসফেটের মাধ্যমে VCC ST PLL তৈরি হবে। তো এই ভোল্টেজটা কোন জায়গায়, ধরেন এই যে এইটার ভোল্টেজটা কোন জায়গায়, এইটা আপনি কপি করে নিয়ে যদি সার্চ দেন, কোথায় সার্চ দিবেন? বোর্ড ভিউতে সার্চ দিবেন, তাহলে এটা লোকেশনটা আপনি পেয়ে যাবেন যে ওই ভোল্টেজটা তৈরি হচ্ছে কিনা। আপনি ওখান থেকে কপি করে নেবেন এবং এখানে এসে পেস্ট করে নেবেন। তাহলে আমাদের এই মাদারবোর্ডে এই ভোল্টেজগুলো তৈরি হতে হবে। এবং এই যে এখানে দেখা আছে দেখেন VDDQ ভোল্টেজটা থেকে DDR VTT এবং VCC SA IO
এই 3টা ভোল্টেজ তৈরি হবে। তো যদি র্যাম ভোল্টেজ মিসিং হয় তাহলে 3টা ভোল্টেজ মিসিং হয়ে যাবে, তাহলে মাদারবোর্ড কী হবে, অন অফ প্রবলেম হবে। তো এইভাবে গিগাবাইট মাদারবোর্ডকে খুব সহজে ট্রেস আউট করা যায় এবং এইটা থেকে চিপসেটের ভোল্টেজ এবং একটা মসফেটের মাধ্যমে ভিসিসি এসটিএল পিএলএল হবে। এটা গেল পাওয়ার সেকশন, এভাবে আপনি দেখতে পারবেন। আর একটা জিনিস হলো কোর ভোল্টেজে সিপিইউতে আপনার কয়টা ভোল্টেজ লাগবে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো ভি কোর, জিটি, এসএ, আইও, বিডিটি কিউ র্যাম ভোল্টেজ এবং ভিসিসি এসটি এই পিএলএর ভোল্টেজগুলো লাগবে সিপিইউতে। এছাড়াও র্যামে কী কী ভোল্টেজ লাগবে, চিপসেটে ভোল্টেজ লাগবে, এগুলো ইন টোটাল কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। আপনি এগুলো ডায়াগ্রাম নেবেন, আপনি টোটালটাই পেয়ে যাবেন এবং সেই সাথে বোর্ড ভিউ দেখে আপনি কাজ করবেন। এই বোর্ডগুলো খুব ইজিলি আপনি তখন রেডি করতে পারবেন। তো এই বোর্ডটা আপনাদেরকে বলতেছিলাম, এই বোর্ডটা ইমতিয়াজ ভাই পাঠাইছিল, মাদারবোর্ড, প্রসেসর, 2টা র্যাম সহ বাগেরহাট থেকে। আমি এটার স্লিপটা আমি আরেকবার আপনাদেরকে দেখা দিচ্ছি। যদিও আমাদের আজকে হলো 23শে জুন, আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট থেকে। এটা হলো ইমতিয়াজ ভাই, যদিও এটা 15 তারিখে বুকিং হয়েছিল কিন্তু আমাদের কাছে আসছে অনেক লেটে। আমার মাদারবোর্ড এখন কিন্তু আর অন প্রবলেম নাই, আজকে মাদারবোর্ডটা আমরা পাঠিয়ে দেবো এবং মাদারবোর্ডের মডেল আপনারা দেখতে পাচ্ছেন। এই বিষয়গুলো আপনারা যদি মাদারবোর্ডের সমস্যা হয় আমাদের সাথে তো কন্ট্যাক্ট করতেই পারেন। আর এই বিষয়গুলো নিয়ে যদি আরও ডিটেলস জানতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইন ক্লাসে। মাদারবোর্ডগুলোকে কীভাবে ট্রেস আউট করতে হয়, কীভাবে কোন সেকশানে কোন জায়গায় আমরা চেক করব কোন চিপটা, এই চিপটা কী কাজে ব্যবহার হয়েছে এবং এই চিপে যদি ভোল্টেজ তৈরি না হয় কীভাবে আমরা ট্রেস আউট করব, ধরবো, এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আরও তখন সেখানে আলোচনা করা যাবে। আমি শুধুমাত্র আলোচনা করলাম যে মাদারবোর্ড যদি আপনারা স্টেপ বাই স্টেপ আমরা চেক করি তাহলে সেক্ষেত্রে অন অফ প্রবলেমগুলোকে খুব সহজে ধরতে পারবো। আর এই অন অফ প্রবলেমটা নির্দিষ্ট একটা কোনো কারণে হয় না, এটা অনেকগুলো কারণেই হতে পারে। প্রত্যেকটা চিপ কোনটা কোন কাজে কোথায় ব্যবহার করা হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। সেই সাথে এটার গায়ে যে ডিনোটিং নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা দেখে আমরা দেখতে পারি যে এইটা কী কাজে ব্যবহার করা হয়েছে। যেমন এখানে লেখা আছে, আমি একটা খালি ছোট্ট করে দেখাই দিই, এখানে দেখেন, এখানে দেখা দিই MAU3 লেখা আছে। অতএব এটা যদি আপনি MAU3, এটা যদি আমরা এখান থেকে একটু দেখাই, MAU3 যদি আপনি এখানে আসেন তো এটা কোথায় লেখা আছে আপনি সার্চ দিতে পারেন। যেমন এখানে লেখা আছে MAU1। আর এদিকে যদি আমরা আসি আপনি এখান থেকে সার্চ দেবেন যে MAU3 এটা কোথায়। তো আমরা এখানে MAU3 দিচ্ছি, ধরেন এই যে লোকেশনটা। এবার দেখেন আমি যখনই ওখানে ক্লিক করলাম তখন এটা র্যাম স্লটের পাশে এটা আছে এবং এটা কি কাজে আছে আমরা যখন এখানে ক্লিক করছি এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এটা ভিপিপি ভোল্টেজ। তো ভিপিপি ভোল্টেজ আমরা কত জানি, ভিপিপি ভোল্টেজ হচ্ছে আমরা 2.5। তো এটা কিভাবে আমরা বুঝবো, এখানে এই যে এখানে দেখেন ভিপিপি ভোল্টেজের হিসাবটা বলা আছে যে আমাদের এই যে 2.5 ভোল্টেজ ভিপিপি তৈরি হবে। তো এবং চিপ নাম্বারটা কত, RT8120। এই 8120 দিয়ে দেখেন 3টা ভোল্টেজই তৈরি করা হয়েছে এই চিপটা, একই চিপ দিয়ে। সো এই বিষয়গুলো নিয়ে আরও ইন ডিটেলস আরও কথা হবে, চাইলে আপনারা বললে আমি আরও ডিটেলস ভিডিও তৈরি করব আপনাদের জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, আর কোনো বিষয় নিয়ে আরও ডিটেলস ইন ডিটেলস যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। গাইজ কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।